কখনো কি ভেবে দেখেছেন একটা বাক্যকে কিভাবে হ্যাঁ থেকে না বানানো যায় কিন্তু এর মানেটা একটুও বদলাবে না? শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু ইংরেজি গ্রামারের একটা দারুণ মজার কৌশল। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই শিখব। দেখব কিভাবে একটা সাধারণ বাক্যকেও আরও আকর্ষণীয় করে তোলা যায়। তো প্রশ্নটা হলো, একটা বাক্য কি একই সাথে হ্যাঁ আবার নাও বলতে পারে, তাও আবার অর্থ না বদলে? হ্যাঁ, পারে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন এই ভাষাগত ধাঁধার জট খোলা যাক। এই যে দেখুন, এখানে হচ্ছে ভাষার আসল ম্যাজিকটা। হি ইজ রিচ মানে সে ধনী, আবার হি ইজ নট পুয়ার মানে সে গরিব নয়, তার মানেও কিন্তু সে ধনী। দুটো বাক্যের মানে একদম এক, কিন্তু বলার ভঙ্গিটা দেখুন কতটা আলাদা। দ্বিতীয় বাক্যটা একটা অন্যরকম জোর আছে, তাই না? তো এই দক্ষতাটা অর্জনের জন্য আমরা একটা টুল কিট বানাবো। ভাবুন তো, আমাদের হাতে একটা খালি বাক্স আছে, আর আমরা এক এক করে সেখানে নতুন নতুন টুল যোগ করব। প্রত্যেকটা নিয়ম হবে এক একটা করে শক্তিশালী টুল, যা লেখাকে আরও ধারালো করে তুলবে। চলুন এক ঝলকে দেখিনি আমাদের এই টুলকিটে আজ কি কি থাকছে। আমরা প্রথমে ধাঁধাটা বুঝব, তারপর বিপরীত শব্দ, ডাবল নেগেটিভ, বাক্যের গঠন বদলানো আর কিছু বিশেষ শব্দের কৌশল শিখব। শেষে দেখব এই নিয়মগুলো কিভাবে আমাদের লেখার স্টাইলকে বদলে দিতে পারে। ওকে, তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে সহজ টুলটা দিয়ে কাজ শুরু করি। এই টুলটার নাম হল অ্যান্টোনিম ট্রান্সফরমেশন। নিয়মটা খুবই সোজা। বাক্যে একটা নট বা নেভার বসাতে হবে, আর কোনো একটা শব্দের ঠিক উল্টো বা বিপরীত শব্দটা ব্যবহার করতে হবে। ব্যাস, কাজ শেষ। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসের ভাণ্ডারটা একটু ভালো থাকতে হবে। এই উদাহরণগুলো দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ইয়োর আনসার ইজ রং কে বলা হচ্ছে ইয়োর আনসার ইজ নট রাইট, রং এর উল্টো রাইট। আবার দেখুন, দিস নাইফ ইজ ব্লান্ট কে বলা হচ্ছে দিস নাইফ ইজ নট শার্প। ব্লান্ট মানে ভোঁতা, তার উল্টো শার্প মানে ধারালো। কি দারুণভাবে অর্থটা একই থাকছে, তাই না? এবার এই বাক্যটা দেখুন, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এর মানে আমি তোমাকে সবসময় মনে রাখব। কিন্তু যখন বলা হয় আই শ্যাল নেভার ফরগেট ইউ, মানে আমি তোমাকে কখনো ভুলব না। দ্বিতীয় বাক্যটার মধ্যে একটা অন্যরকম গভীরতা আর আবেগ কাজ করে। একটা ছোট্ট পরিবর্তন, কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড়। ব্যাপারটা যে শুধু একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। আরেকটু জটিল উদাহরণ দেখি চলুন। যেমন হি ইজ সামটাইমস লেজি, এর নেগেটিভ করা হয়েছে হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ। এখানে লেজির সরাসরি বিপরীত শব্দ ব্যবহার না করে সামটাইমস লেজির পুরো ধারণাটার বিপরীত অর্থাৎ অলওয়েজ অ্যাক্টিভকে আনা হয়েছে। আবার আই ওয়াজ ডাউটফুল, এর নেগেটিভ হল আই ওয়াজ নট শিওর। বেশ মজার, তাই না? আচ্ছা, আমাদের টুলকিটে এবার যোগ হচ্ছে দ্বিতীয় টুল, ডাবল নেগেটিভ। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো নেগেটিভ শব্দ থাকবে। ব্যাপারটা অনেকটা অঙ্কের মতো। মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, এখানেও দুটো নাম মিলে একটা হ্যাঁ হয়ে যায়। শুনতে একটু প্যাঁচানো লাগলেও এটা কিন্তু দারুণ কাজের একটা কৌশল। এর মূল আইডিয়াটা হলো, একটা বাক্যে যখন দুটো নেগেটিভ শব্দ বসে তখন তারা একে অপরকে কাটাকাটি করে দেয়। ফলে বাক্যের অর্থটা পজিটিভ বা হ্যাঁবাচক হয়ে যায়। যেমন ধরুন, কেউ যদি বলে তার কাছে যে ভালোবাসা নেই তা নয়, এর মানে কি? এর মানে হলো তার কাছে ভালোবাসা আছে। এই উদাহরণগুলো দেখুন। হি লাভস ইউকে বলা হচ্ছে হি ইজ নট উইদাউট লাভ ফর ইউ। দুটো নেগেটিভ নট আর উইদাউট মিলে পজিটিভ অর্থ দিচ্ছে। সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল ম্যান ইজ মর্টাল। এর নেগেটিভ রূপ নো ম্যান ইজ ইমমর্টাল। এখানে নো একটা নেগেটিভ, আবার ইমমর্টালের ইম উপসর্গটাও কিন্তু নেগেটিভ। দুটো নেগেটিভ মিলে অর্থটা পজিটিভ হয়ে গেল। সব মানুষই মরণশীল। আচ্ছা, এবার একটা ছোট পরীক্ষা হয়ে যাক। এই বাক্যটা দেখুন, হি ট্রাইড অল প্ল্যানস। এটাকে ডাবল নেগেটিভ দিয়ে কিভাবে বদলানো যায় একটু ভাবুন তো। চেষ্টা করে দেখুন মাথায় কি আসে। ভেবেছেন? আচ্ছা, উত্তরটা হলো
হি লেফট নো প্ল্যান আনট্রাইড। খেয়াল করুন এখানে দুটো নেগেটিভ অংশ আছে, একটা হলো নো আর অন্যটা হলো আনট্রাইডের আন উপসর্গটা। মানে সে কোনো প্ল্যানই চেষ্টা না করে রাখেনি। তার মানে কি দাঁড়ালো? সে সব প্ল্যানই চেষ্টা করেছে। ডাবল নেগেটিভ বানানোর কিছু কমন প্যাটার্ন বা ফর্মুলা আছে। এগুলো মনে রাখলে কাজটা অনেক সোজা হয়ে যায়। যেমন কোনো কিছু করেছিল বোঝাতে ডিড নট ফেল টু ব্যবহার করা যায়। ধরুন হি স দ্য তাজ কে বলা যায় হি ডিড নট ফেল টু সি দ্য তাজ। এই ফর্মুলাগুলো হলো অনেকটা শর্টকাটের মতো। আমাদের টুল কিটের ৩ নম্বর টুলটা একটু অন্যরকম। এটা অনেকটা রেসিপি ফলো করার মতো, যেখানে পুরো বাক্যের গঠন বা স্ট্রাকচারটাই পাল্টে দিতে হয়। এই কৌশলটা জানা থাকলে বাক্য নিয়ে খেলার অনেক সুযোগ পাওয়া যায়। প্রথমে দেখি টু টু ফর্মুলাটা। কোনো বাক্যে টু আর টু থাকলে সেটাকে সো দ্যাট দিয়ে নেগেটিভ করা হয়। নিয়মটা খুব সহজ। টু এর জায়গায় সো বসবে, অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসবে, আর তারপর ক্যানট বা কুড নট যোগ করতে হবে। আসলে টু উইক টু ওয়াকের মধ্যেই কিন্তু একটা না লুকিয়ে আছে, মানে এত দুর্বল যে হাঁটতে পারে না। আমরা শুধু সেই নাটাকে বাইরে নিয়ে আসছি। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। হি ইজ টু উইক টু ক্যারি দিস ব্যাগ। এটাকে সো দ্যাট দিয়ে করলে কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দিস ব্যাগ। দেখুন মানেটা কিন্তু একই থাকলো, শুধু গঠনটা বদলে গেল। বাক্যের গঠন পাল্টানোর আরেকটা মজার উপায় হল ডিগ্রি অফ কম্প্যারিজনকে বদলে দেওয়া। মানে পজিটিভ ডিগ্রিকে কম্প্যারেটিভ করা বা কম্প্যারেটিভকে পজিটিভ করা। এটা প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একবার বুঝে গেলে খুবই সহজ। মূল ব্যাপারটা হলো তুলনাটাকে উল্টে দেওয়া। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এটা পজিটিভ ডিগ্রি। এটাকে নেগেটিভ করতে হলে কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। ইউ আর নট স্ট্রঙ্গার দ্যান হিম, মানেটা কিন্তু একই থাকলো। আবার সুপারলেটিভ ডিগ্রি, যেমন পার্থা ইজ দ্য বেস্ট বয়কে নেগেটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ পার্থা। আমাদের টুল কিটে ৪ নম্বর টুলটা হলো কিছু স্পেশাল হ্যাকস, মানে কিছু নির্দিষ্ট শব্দের জন্য নির্দিষ্ট নিয়ম, যা প্রায় শর্টকাটের মতো কাজ করে। এগুলো মনে রাখলে খুব তাড়াতাড়ি কাজ সারা যায়। একটা খুব কমন উদাহরণ হল অ্যাজ সুন অ্যাজ। এটা থাকলেই চোখ বন্ধ করে নো সুনার দ্যান বসিয়ে দেওয়া যায়। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স মি হয়ে যাবে নো সুনার ডিড হি সি মি দ্যান। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নো সোনারের পরে কিন্তু ডিড হি সি বসেছে, হি স নয়। এই গঠনটা বাক্যকে বেশ একটা নাটকীয় ভাব দেয়। আরও কিছু স্পেশাল শব্দ আছে, যেমন ওনলি বা মাস্ট। যদি ওনলির পর কোনো ব্যক্তি থাকে তাহলে তার জায়গায় বসে নান বাট। যদি বস্তু থাকে তাহলে নাথিং বাট। আর মাস্ট থাকলে তার জায়গায় বসবে ক্যানট বাট। যেমন ইউ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি হয়ে যাবে ইউ ক্যানট বাট টেক দ্য রেসপন্সিবিলিটি। এগুলো একদম ফর্মুলার মতো কাজ করে। তো আমরা এতক্ষণ অনেকগুলো টুল বা নিয়ম শিখলাম, মানে কিভাবে করতে হয় সেটা জানলাম। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, কেন আমরা এটা শিখব? কেন একটা হ্যাঁবাচক বাক্যকে কষ্ট করে নাবাচক বানাবো? কারণ এটা শুধু গ্রামারের নিয়ম নয়, এটা লেখার স্টাইল আর ভাব প্রকাশের একটা শিল্প। এই প্রবাদটা আমরা সবাই জানি, এভরি রোজ হ্যাজ আ থর্ন, মানে প্রত্যেক গোলাপে কাঁটা আছে। খুব সহজ সরল একটা হ্যাঁবাচক কথা। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করে বলি, দ্যার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, মানে কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। দুটো বাক্যের মানে কিন্তু এক, কিন্তু দ্বিতীয়টা শুনলে মনে হয় যেন আরও গভীর, আরও কাব্যিক একটা কথা বলা হলো। এটাই হলো স্টাইলের পার্থক্য। তাহলে আমরা কেন এই রূপান্তর ব্যবহার করব? কারণ এটা আমাদের লেখায় জোর আনে, নতুনত্ব আনে, লেখাকে আরও ফর্মাল বা সাহিত্যিক করে তোলে। মাঝে মাঝে কোনো কথাকে আরও জোরালোভাবে বা মনে রাখার মতো করে বলার জন্য এই কৌশলগুলো দারুণ কাজে দেয়। কখন সোজাভাবে বলবো আর কখন একটু ঘুরিয়ে বলবো, সেই সিদ্ধান্তটাই একজন লেখকের সবচেয়ে বড় শক্তি। তাই মনে রাখতে হবে, এগুলো শুধু শুকনো গ্রামারের নিয়ম নয়, এগুলো আসলে সৃজনশীলতার হাতিয়ার। আমাদের টুলকিটের সঠিক টুলটা সঠিক সময়ে ব্যবহার করতে পারলেই লেখাটা অসাধারণ হয়ে উঠবে। তো আমাদের টুলকিট তো তৈরি,
এবার ভাবার পালা, এই টুলগুলোর মধ্যে কোনটাকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে আর কেন? এই প্রশ্নটা নিয়ে ভাবুন, আর অবশ্যই যা শেখা হলো তা নিজেদের লেখায় ব্যবহার করার চেষ্টা করুন, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো দক্ষতাই পোক্ত হয় না।